শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড মেনে চলতে আনসার ভিডিপির প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। বাহিনীকে আরও কার্যকর করে তুলতে সরকারের অঙ্গীকার। অপরাধী যেই হোক, রাজনৈতিক পরিচয় দেখা হবে না, যেখানে মব সেখানেই অ্যাকশন, হুঁশিয়ারি নতুন ডিএমপি কমিশনারের। বাংলাদেশে বিনিয়োগের জন্য ভিড় করছেন বিদেশি বিনিয়োগকারীরা, জানালেন অর্থমন্ত্রী। আর্থিক প্রতিবেদনের খামখেয়ালিপনায় বিপর্যস্ত অর্থনীতি, মন্তব্য উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড মেনে চলতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আনসার ও ভিডিপিকে আরও কার্যকরী করে গড়ে তুলতে এই সরকারের অঙ্গীকারের কথাও ব্যক্ত করেন তিনি। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকার এরই মধ্যে আনসার ব্যাটালিয়নের বিধিমালা ২০২৬, ভিডিপি বিধিমালা ২০২৬ এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতির বিধিমালার খসড়া প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত করেছে। এছাড়াও উপজেলা পর্যায়ে আনসারের কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা আনসার প্রো বিধিমালা ২০২৬ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে সকালে আনসার একাডেমিতে আনসার সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি আনসার সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী এই বাহিনীর ৬৭০ জন শহীদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। যে কোনো দেশে যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। আনসার ও ভিডিপি বাহিনীর কাঠামোগত উন্নয়নের অংশ হিসাবে আনসার ব্যাটালিয়ন বিধিমালা ২০২৬, ভিডিপি বিধিমালা ২০২৬, অঙ্গীভূত আনসার বিধিমালা ২০২৬ এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা ২০২৬ এর খসড়া প্রণয়নের কার্যক্রম বলা যায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুর্যোগ প্রশিক্ষণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শোধি সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহাঙ্গীর, প্রধানমন্ত্রী কখন অনুষ্ঠানে যোগ দেবেন, আমাদের বিস্তারিত জানাবেন। কনক, এইমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের যেই ভবন নির্মাণের যে প্রোগ্রাম, সেখানে তিনি এসে উপস্থিত হয়েছে এবং তিনি মাছের পোনা তিনি অবমুক্ত করেছেন। এখন তিনি তার যেই নির্ধারিত সুধী সমাবেশ রয়েছে, সেখানে তিনি আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে উপস্থিত হবেন। তো সেটা হচ্ছে যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের তিনি ভিত্তির প্রস্তর উদ্বোধন করবেন। আপনারা জানেন যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। সেখানে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি আসলেই বাংলাদেশের প্রথম দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্বেচ্ছাসেবক ও আগ্রহী জনসাধারণের সক্ষমতা বৃদ্ধির জন্য কোনো বিশেষায়িত ইনস্টিটিউট নেই। প্রস্তাবিত এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে এটি জাতীয় পর্যায়ে সরকার ও স্থানীয় প্রশাসনকে দুর্যোগ বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করবে। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবের উপর বৈজ্ঞানিক গবেষণা ও সামগ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের সক্ষমতা অর্জনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। মূলত টেকসই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা, নির্বাচনী ইশতেহার ২০২৬-এর পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে প্রতিশ্রুতি পূরণ ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ২৯ নম্বর দফা বাস্তবায়নের প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই যেই প্রকল্পটি রয়েছে, প্রকল্পস্থলে তিনি গাছের চারা রোপণ করছেন এবং চারা রোপণ শেষে তিনি সেখানে পানি দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আর কি ইতিমধ্যে গাছের চারা রোপণ শেষে তিনি যে মূল যে সুধী সমাবেশ, সেই সুধী সমাবেশের দিকে তিনি এগিয়ে আসছেন এবং সেখানে এই সুধী সমাবেশে উপস্থিত রয়েছেন এখানকার যেই আপনার সরকারি কর্মকর্তা, দুর্যোগ মন্ত্রণালয় সহ সরকারের
উচ্চপদস্থ কর্মকর্তারা, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা এবং এই এলাকার যারা সুধী রয়েছেন, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন, তারাও এই সুধী সমাবেশে হাজির হয়েছেন। এছাড়া এই অত্র এলাকার যে স্থানীয় নেতাকর্মী আছেন তারাও এখানে এসে উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই সুধী সমাবেশে বক্তব্য রাখবেন ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তো এই ছিল 27 থেকে গাজীপুর 27 চৌরাস্তা এলাকা থেকে সব শেষ খবর। জাহাঙ্গীর আকন্দ, আপনাকে ধন্যবাদ। অপরাধী যেই হোক তার রাজনৈতিক কিংবা সামাজিক অবস্থান বিবেচনা করা হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। তিনি বলেন, উগ্রবাদ ও মব কালচার দমন করাই হবে কঠোর হতে। জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি। চলতি মাসে এখন পর্যন্ত 2000-এরও বেশি চাঁদাবাজ ও মাদক কারবারিদের আটকের কথা জানান তিনি। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নতুন দায়িত্ব পাওয়ার 3 দিন পর প্রথম এনে নিজের পরিকল্পনার কথা তুলে ধরতে গণমাধ্যমের মুখোমুখি হন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। আবার অনেকে অপরাধ জগতে সক্রিয় হচ্ছে। নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে ডিএমপি কমিশনার জানান, রাজধানীর থানাগুলো দালাল মুক্ত করতে কাজ করছে পুলিশ। বর্তমান গণতান্ত্রিক সরকারের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে জনবান্ধব পুলিশিং, সেবাবান্ধব পুলিশিং, এই পুলিশিংয়ে যদি বাধাগ্রস্ত হয় কোনো থানার কোনো অফিসারের কারণে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। সেবা প্রার্থীদের জন্য থানা হবে জনবান্ধব, সেবাবান্ধব এবং থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। যদি কোনো থানায় কোনো দালালের সংবাদ আপনারা পান, সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অপরাধী যেই হোক তার রাজনৈতিক কিংবা সামাজিক অবস্থান বিবেচনা করা হবে না জানিয়ে কমিশনার বলেন, কঠোর হাতে মব কালচার দমন করা হবে। আমি আগেই বলেছি, আমাদের কাছে রাজনৈতিক পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা এ পর্যন্ত 206 জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেফতার করেছি এবং তালিকার বাইরে আমরা 401 জনকে গ্রেফতার করেছি। কোনো মব কালচার হবে না। আমি আপনাদেরকে দৃঢ়চিত্তে বলতে চাই যে মব কালচার হবে না ঢাকা শহরে, এবং যদি কেউ মব কালচার করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। দায়িত্ব পালনে পুলিশ বাহিনী অবহেলা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। আপনাদের সহযোগিতা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীরা ভিড় করছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাই যেসব বিনিয়োগকারীর জন্য নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে অডিটরদের তাগিদ দেন তিনি। অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরও জানান, অডিট রিপোর্টে দুর্বলতার সুযোগে ব্যাংক খাত ও পুঁজিবাজারে ব্যাপক লুটপাট ও অর্থ পাচার হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিরীক্ষক ও হিসাববিদদের স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ দেন ব্যবসায়ী নেতারাও। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। 1.5 দশকের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে ধুঁকছে ব্যাংকিং খাত। গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগ করেও নিঃস্ব হয়েছেন অনেকে। এর জন্য অনেকাংশে দায়ী দুর্বল নজরদারি ও ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো কোম্পানির আর্থিক প্রতিবেদন। Going for public offering initially, their audit report, financial report should be accurate and perfect with full disclosure. ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের এই সম্মেলনে তৈরি পোশাক শিল্প মালিকরাও জানান, দুর্বল অডিট ও আর্থিক প্রতিবেদনে অস্বচ্ছতার কারণে বন্ধ হয়েছে বহু প্রতিষ্ঠান। 7200টি ইন্ডাস্ট্রি চালু হয়েছিল, এই মুহূর্তে চলছে 2500 থেকে 2550টি। বাকিরা যে হারিয়ে গেছে এর মধ্যে অনেকগুলা কারণ আছে। তার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রপার অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ওই কোম্পানিগুলোর ছিল না। সম্পদের অতিরঞ্জিত মূল্যায়ন ও খেলাপি ঋণ লুকিয়ে রাখা প্রবণতা ব্যাংকের আস্থা নষ্ট করে এবং স্বচ্ছ আর্থিক প্রতিবেদন ছাড়া টেকসই আর্থিক খাত ও সহজতা ব্যাংকের ঋণ নিশ্চিত করা সম্ভব নয়। অনলাইনে যুক্ত অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরও জানান, আর্থিক প্রতিবেদনের খামখেয়ালিপনায় 1.5 দশকে বিপর্যস্ত হয়েছে অর্থনীতি। আমরা জানি যে কিভাবে এই গাফিলতিগুলো পুরো অর্থনীতিতে এক ধরনের বিপর্যয়ের মুখে ফেলা হয়েছে, এবং আজকের যে বিশৃঙ্খল পরিস্থিতি আমরা যা উত্তরাধিকার সূত্রে ব্যাংকিং খাতে পেয়েছি,
এ কথা বলা আর দ্বিধা নাই। সম্মেলনে অর্থমন্ত্রী জানান, অনিয়ম, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানই শুধু নয়, চরম অর্থ সংকটে রয়েছে নামি দামি বহু প্রতিষ্ঠান। এরপরও বিনিয়োগে স্বপ্ন দেখাচ্ছে দেশি বিদেশি বহু কোম্পানি। আপনাদের জন্য সুখবর এটা, উই আর গেটিং সো মাচ ইন্টারেস্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফান্ড ম্যানেজাররা বিগ ওয়েতে আসতেছে বাংলাদেশে। জেপি মর্গান ইজ কামিং, আদার বিগ ইনভেস্টমেন্ট কোম্পানিজ আর উইলিং টু কাম। আমরা কি সুপরিবেশ সৃষ্টি করতে পারতেছি? আপনাদের রিপোর্টিং, আপনাদের অডিট রিপোর্ট, আপনার পিকচার অফ দ্য কোম্পানি, যারা এখানে ইনভেস্ট করতে চাচ্ছে তাদের এটার উপর তো একটু ফেইথ থাকতে হবে, ট্রাস্ট থাকতে হবে, আস্থা থাকতে হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ সফল করতে নিরীক্ষক ও হিসাববিদদের নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন অর্থমন্ত্রী। সবাই মিলে কাজটা যদি করতে পারি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং বগুড়া বিমান প্রশিক্ষণ ঘাঁটিকে উত্তরাঞ্চলের প্রথম অত্যাধুনিক বিমান ঘাঁটি হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, দীর্ঘদিনের সুবিধাবঞ্চিত বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে 25 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ফ্যাসিবাদী পদ্ধতিতে নয়, বরং বর্তমান সরকার দেশের 64 জেলায় উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। এ সময় তার সাথে বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক MR ইসলাম, স্বাধীন এবং বগুড়ার স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বগুড়া যে বিমানবন্দর হচ্ছে, এটা বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত মানের এবং বহুমাত্রিক একটি বিমানবন্দর হচ্ছে। এবং ইতিমধ্যেই বগুড়া বিমান বাহিনীর ট্রেনিং সেন্টারকে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে গত 15 দিন আগে উত্তরাঞ্চলের একমাত্র বিমান ঘাঁটি হিসেবে অনুমোদন করেছেন। মেট্রোপলিটন পুলিশের আওতায়। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের প্রবাসী 4 ভাইয়ের জানাজা সম্পন্ন হয়েছে। রাতে 4 সহোদরের মরদেহ দেশে আসার পর আজ সকাল 11টায় উপজেলার হোসনাবাদ লাল্লানগর এলাকা উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ইমামতি করেন নিহতের 4 সহোদরের বেঁচে থাকা একমাত্র ছোট ভাই মাওলানা মোহাম্মদ এনাম। এতে অংশ নেন কয়েক হাজার মানুষ। পরে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে ওমানে গাড়ির ভেতরে এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে প্রবাসী 4 ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানায় ওমান পুলিশ। একই পরিবারের 4 ভাইয়ের এমন মৃত্যুতে শোক বিরাজ করছে পুরো এলাকায়। খুলনা জেনারেল হাসপাতালে রোগীরা টাকা দিয়ে র্যাবিস ভ্যাকসিন কেনার ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ককে সতর্ক করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গেলে ভুক্তভোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে ধরেন। বিষয়টি হাসপাতাল তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম গাজীর কাছে জানতে চাইলে তিনি জানান, সরবরাহ না থাকার কারণে এই সমস্যার তৈরি হয়েছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় ফোন করে জানতে পারেন ভ্যাকসিন আনার জন্য কোনো ধরনের যোগাযোগ করেননি এই তত্ত্বাবধায়ক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। পরে হাসপাতালের রান্নাঘরও পরিদর্শনে যান তিনি। সেখানে রোগীদের জন্য তৈরি করা কুমড়ো সবজি পরখ করেন সুপারিনটেনডেন্ট। ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশনা দেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড মেনে চলতে আনসার বিডিবির প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। বাহিনীকে আরও কার্যকর করে তুলতে সরকারের অঙ্গীকার। অপরাধী যেই হোক, রাজনৈতিক পরিচয় দেখা হবে না, যেখানে মব সেখানেই অ্যাকশন, হুঁশিয়ারি নতুন ডিএমপি কমিশনারের। বাংলাদেশে বিনিয়োগের জন্য ভিড় করছে বিদেশি বিনিয়োগকারীরা, জানালেন অর্থমন্ত্রী। আর্থিক প্রতিবেদনের খামখেয়ালিপনায় বিপর্যস্ত অর্থনীতি, মন্তব্য উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।